নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পরিকল্পনা এবং প্রকল্প রূপায়ণে বীরভূম জেলা প্রশাসন। পারিবারিক ঝামেলার মাঝে পড়ে আগুনে পুড়ে আহত ছাত্রী। আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সিউড়িতে। বোলপুর পৌরসভায় সিস্টার নিবেদিতা মেডিসিন দোকানের উদ্বোধন। আশাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কর্মবিরতি বোলপুরে। মোরারই থানা পুলিশের উদ্যোগে অবৈধ কয়লা উদ্ধার। বিনামূল্যে চক্ষুছানি অপারেশন শিবির রাজনগরের তাঁতিপাড়ায়। বসন্তের সমাগম হতেই রঙিন সাজে শান্তিনিকেতন। বিদ্যালয়ে পানীয় জল, হাত ধোয়ার ঘর ও ডিসপ্লে বোর্ডের উদ্বোধন। নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন দুবরাজপুরের পণ্ডিতপুরে। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে গতকাল বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি বীরভূমে জেলা প্রশাসন ভবনের কনফারেন্স হলে একটি কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে ২০২৩-২০২৪ অর্থ বছরে লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সকল সরকারি প্রকল্পের মাধ্যমে জেলার বাসিন্দাদের আর্থিক থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে সহযোগিতা করা হয়েছে তার একটি নথি প্রকাশ করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। এই সকল পরিকল্পনা এবং প্রকল্প রূপায়ণে বীরভূম জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। অনুষ্ঠানে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে জানান, প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে বা যে পরিকল্পনাগুলো যে বাবদ ধরা হয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডার, মোট সুবিধা প্রাপকের সংখ্যা হচ্ছে ৮১,৩৬৮১ জন মহিলা। মানবিক পেনশন ১,৮২,৯২৮ জন মহিলা। এমনি করে রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী ৬২,৮৪০, আপনার জননী সুরক্ষা, ফার্স্ট ফিনান্স কমিশনের অধীনে রামপুরহাট ১ ব্লকে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট নির্মাণ, এখানেও বাজেট ধরা হয়েছে ৬৬ লক্ষ টাকা। এমনি করেই রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাতেও ৩৫,০০০ জন বেনিফিশিয়ারি। ধান্য ক্রয় প্রকল্প, রেশন ব্যবস্থা, যুবশ্রী প্রকল্প, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, এই বিভিন্ন খাতগুলোতে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবং শিক্ষাশ্রীতে আমাদের ৪ কোটি টাকা ধরা হয়েছে। মেধাশ্রী প্রকল্পে ৪৯ লক্ষ টাকা ধরা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পেও ১,৫৫,০০০ টাকা ধরা হয়েছে। ১,৫৫,০০০ ছাত্রছাত্রী উপকৃত। ঐক্যশ্রী প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, গ্রামীণ উন্নয়ন প্রকল্প, অর্থাৎ সমস্ত দিকেই কিন্তু নজর রেখে এই পরিকল্পনা করা হয়েছে। আর সব থেকে বড় কথা যে এছাড়াও মানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, সেটা যাতে করা যায়, সরবরাহ করা যায়, তার দিকেও নজর রাখা হয়েছে। আমরা মিড ডে মিল, রান্নাঘরের ছাদ, মিড ডে মিলের জন্য রান্নাঘরের ছাদ, সেটাও নির্মাণ করার প্রয়োজন। অর্থাৎ আমার যেটুকু মনে হয়েছে যে এক দৃষ্টিতে সমস্ত বিষয়ের খুঁটিনাটি বিষয়ের এই পরিকল্পনা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে
এই যে ডিস্ট্রিক্ট প্ল্যান, এটা নিঃসন্দেহে আমাদের জেলাকে আরো এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বলেন, ইউনিভার্সিটি এতটা পেরে উঠবো কিনা, কিন্তু হ্যাঁ, এইটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট স্ট্যাটিস্টিক্স সেল ওনারা যেভাবে আমাদের সাথে সবসময় হেল্প করেছেন, বিশেষ করে এখানে আমি হেমন্ত বাবু, ডক্টর সরকারের নামটা আমি আলাদাভাবে উল্লেখ করব। উনি সবসময় আমাদেরকে এগিয়ে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে উনি আমাদেরকে হেল্প করেছেন, এবং এই বিশ্বাসটা এই ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে আমরা খুবই আনন্দিত। এই নিয়ে তৃতীয়বার সাফল্যতার সঙ্গে আমরা এই কাজটা করলাম, এবং যদি কোনো ডিস্ট্রিক্টের কোনো কাজে যদি আমাদের ইউনিভার্সিটি আসতে পারে, আমাদের সেটা আরো ভালো লাগবে। ধন্যবাদ। ইউনিভার্সিটি এই কাজটা করার জন্য যে অ্যাডভাইজারদের হেল্প দিয়েছেন, তাদের মধ্যে একজন আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, নীতি আয়োগের প্রাক্তন মেম্বার এবং একে দাশগুপ্ত সেন্টার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূমের সিউড়ির হাটজন বাজারের দত্তপাড়ায় পারিবারিক ঝামেলার মাঝে পড়ে আগুনে পুড়ে আহত এক দশম শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে একই পরিবারের দুই মহিলার মধ্যে ঝামেলা চলছিল, যা গতকাল বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি চরমে পৌঁছায়। সেই সময় এক মহিলা অপর মহিলার দিকে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরাতে যায়। মাঝে পড়ে ওই পরিবারের সদস্য ছাত্রীটি, যার নাম অনু অঙ্কুর, তার গায়ে আগুন ধরে যায়। তবে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্ত মহিলা আত্মসমর্পণ করে সিউড়ি থানায়। অপরদিকে শুক্রবার 1 মার্চ অভিযুক্ত মহিলাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক সব দিক বিচার বিবেচনা করে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে। এদিন সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হোসেন জানান, অভিযোগ যে গতকালকে সিউড়ি হাটজন বাজারের এক ভদ্র মহিলা যে তার জায়ের মেয়েকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে, এরকম একটা অভিযোগ ছিল। এই অভিযোগ পেয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং 448, 326, 307 ধারায় কেস স্টার্ট করেছে। তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে চালান দিয়েছেন এবং কোর্ট চারিদিক বিচার বিবেচনা করে 14 দিনের জেল কাস্টাডি রেখেছে, আর সিডির জন্য 6 দিনের ডেট রেখেছে। না, অভিযুক্ত কোনো ডিনাই করেছে যে আমি কিছু করিনি, অভিযুক্ত স্বীকার করেনি, কারণ পুলিশ দেখছে, ইনভেস্টিগেশন চলছে। কতদেরকে সে নাবালক, ছোট, বয়সটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, নাবালক, নাবালিকা। অভিযুক্তের নাম বলবো? রানু অঙ্কুর, সিউড়ি হাটজন রানু অঙ্কুর। কালকের ঘটনা বলেছে, কখন আমি সেটা বলতে পারছি না, গতকালকের ঘটনা। পাশাপাশি একদিন স্থানীয় মহিলা বিশাখা মাল বলেন, সাথে রেনুর খুবই অশান্তি। বাচ্চা শিবানী, হয়তো বলছি রেনুর যা নিয়ে শিবানীর সাথে রেনুর খুব 3 দিন থেকে অশান্তি হচ্ছে, চুপ হচ্ছে। কালকে সকালবেলায় বিশাল অশান্তি করতে করতে শিবানীও কাজে চলে এলো, রেনুও চলে এলো। রেনু বলতে এলো, আজকে আমাকে বাজার থেকে যেতে দে, তোদিকে পুড়িয়ে মারবো, এইটুকু আমরা শুনেছি। বড় যা বলছে আসি বাজার থেকে, তোদিকে পুড়িয়ে মারবো। আমার এর মধ্যে আর কিছু না, সবাই আমরা কাজে চলে গেছি। তারপরে চলে যাওয়ার পর এও কাজ করে গেছে, এও তরকারি বেঁচে গেছে। তখন শিবানী বাড়ির থেকে ঘোড়া বালতি নিয়ে কলতলায় চান করছিল। আমার তরকারিকে নামিয়ে শিবানীকে ধরে বেহুশ মার। তখন শিবানী ওই যে রেনুর যা, তখন কিন্তু আমরা জানি না যে মার। আমার ভাইয়ের বউ আমাকে খুব ডাকছে, দিদি এসো গো শিবানীকে বাঁচাবো। তাই বলছে বাঁচাও। আমি কিন্তু বললাম আমি কিন্তু যাব না। বলছে না দিদি, মরে যাবে শিবানী, এসো দিদি। তখন আমি দৌড়ে গেলাম, আমরা দুজনে গেলাম। তখন কিন্তু ছেড়ে, তখন আমি যে বললাম আর একবার মার, আমরা এসছি। তখন এর মধ্যে যে কখন ঢুকে গেছে কার্তিকের বাড়িতে, সেটা কিন্তু আমরা দেখি নাই। কার্তিকের বাড়িতে ঢুকে গেছে, কার্তিকের মেয়ে নাকি দরজায় ছিল, ওকে রেনুকে দেখে কার্তিকের মেয়েটা ভিতর দিকে ঢুকে গেছে, ওকে টেনে বার করে নাকি ওরা এইসব তেল দিচ্ছে। সে কিন্তু আমরা জানি না। মেয়েটা তখন খুব ধুমো হচ্ছে কেরাসিন করে।
তখন বলছি কি হলো তোর মেয়েটা পয়রা খেলছে এদের উঠোনে, পুরে দুধ করে জ্বলছে। আরে তোর কি হলো রে বলছে জেঠিমা আগুন লাগিয়ে দিল। এইটুকু আমাদের শোনা। এখন কি অবস্থা আছে মেয়েটা? এখন মেয়েটা বলছে নাকি ডাক্তার এখনো দেখেনি, বর্ধমানে রেফার করে দিয়েছে, এখনো সেরকম মেয়েটা ভালো নাই। এই ডাক্তার বললো কিডনিটা বেকার নষ্ট। আপনারা কি চাইছেন? আমরা সাজা চাইছি। কার? ওই রেনু। জেঠিমা? হ্যাঁ রেনু। মেয়েটা ও আমার জেঠিমা না, মেয়েটা জেঠিমা। হ্যাঁ হ্যাঁ, জেঠিমা? আমরা ওর সাজা চাইছি। এই লাইফটা নষ্ট করে দিল একটা বাচ্চা মেয়ের। এটা কিন্তু জুড়হাত করছি, সাজা চাই। কিসে পড়তো? মেয়েটা পড়া কিসে পড়তো? টেনে উঠেছিল। মানে মাধ্যমিক দিত? হ্যাঁ। কোন স্কুলে পড়তো? এই যে কলোনি? হ্যাঁ কলোনি। অশান্তিটা কি কেন? ও অশান্তি এরকম বিনা কারণেই করে। কি নিয়ে অশান্তি? কোনো নেই, কিছু ব্যাপারে বাচ্চা হোক এই হোক ও হোক, একটা নোংরা পড়ে থাকলে অশান্তি, না পড়ে থাকলে অশান্তি, ওরা এটা অভ্যাস হয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে? পুলিশ নিয়ে যায়নি, নিজে নাকি গেছে। নিজে সিলিন্ডার করেছে? সিলিন্ডার করেছে। কোথায়? এই শিউরি থানা। এর মধ্যে এখন আমরা খবর কি নাম এটা যে ভর্তি আছে তার মেয়েটার নাম? অনু অঙ্কুর। আর যাকে পুলিশ রেনু অঙ্কুর। জেঠিমা। অন্যদিকে যে মহিলা সিউড়ি থানায় আত্মসমর্পণ করেছেন অর্থাৎ মেয়েটির জেঠিমা রেনু অঙ্কুর জানান, স্যার আমি বাইরে ছিলাম, একবার রাস্তাতে কলতলাতে, ভিতরে বাড়ি, আমি কিচ্ছু জানি না, আমি দেখিনি মেয়েটাকে সেদিন আমি সবজি বা ব্যবসা করে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, জলও খাইনি অত রোদে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর পঞ্চায়েতের জীবধারপুর গ্রামের কাছে এক আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যায় আগুনে গোটা দোকান এবং দোকানের ভেতরে থাকা প্রায় 8 লক্ষ টাকার আসবাবপত্র। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে আসে সিউড়ি থানার পুলিশ। ইতিমধ্যে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। বোলপুর শহরবাসীর দীর্ঘদিনের চাহিদায় শুক্রবার 1 মার্চ সম্পন্ন হল বোলপুর পৌরসভায় সিস্টার নিবেদিতা মেডিসিন দোকান উদ্বোধনে। বোলপুর শহরে রাত্রি 8টার পর সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে যেত। তার ফলে জরুরি ওষুধের জন্য যেতে হতো বেশ কিছু দূরে। তার ফলে মুমূর্ষু রোগীরা অসুবিধায় পড়ত। সাধারণ মানুষের কথা চিন্তা করে বোলপুর পৌরসভায় দিবারাত্রি ওষুধের দোকান খোলার পরিকল্পনা নেন। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো। পাশাপাশি বোলপুর পৌরসভায় অক্সিজেন সিলিন্ডারের যথাযথ ব্যবস্থা আছে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও বোলপুর পৌরসভার জল প্রকল্পের উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ও বোলপুরের আমরা কথা বলি। আমরাও এখানে ঘোষণা করেছিলাম, সে ঘোষণা আমরা আজকে ফুলফিল করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, এবং ভবিষ্যতেও নিশ্চয়ই বোলপুর শহরকে নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা আছে। আমরা এক এক করে সরকারের মাননীয় মন্ত্রী, পৌরমন্ত্রীর সঙ্গে কথা বলে বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেইগুলোকে আমরা সামনের দিনও মানুষকে উপহার দেবো। কারণ আপনারা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমরা সবসময় সচেষ্ট। আমাদের পৌর বোর্ডও সবসময় সচেষ্ট। যে 22টা কাউন্সিলর আছে আমাদের, তারা সবসময় চিন্তাভাবনা করেন যে ওয়ার্ডগুলোকে কিভাবে সাজাতে হবে, মানুষের কী চাহিদা, সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজগুলো ওনারা করেন। তাই আসুন সবাই মিলে
আমরা সামনের দিকে এগোই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রতিশ্রুতি দেন, আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্ব কারণ কি, ওনাকেও আমাদের সাহায্য করা, ওনার নেতৃত্বে আমরা যাতে আরও বোলপুরকে উপহার দিতে পারি, তেমনি ওনাকেও আমাদের সহযোগিতা করার দরকার আছে বলে আমরা মনে করি। তো আসুন সবাই মিলে ওনার পাশে দাঁড়িয়ে যাতে উনি আরও এগিয়ে যেতে পারেন, তার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব এবং সবসময় সেই রাস্তায় এগোবো, এই বলেই বক্তব্য শেষ করছি। পাশাপাশি বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, বোলপুর শান্তিনিকেতন মানে আমি একজন মানুষ হয়ে আমি তো বলবো যে হ্যাঁ, এটা যে কত ভালো হলো সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা এই অসুবিধার সম্মুখীন আমাকে এবং আমার আশেপাশে যারা আপনজন রয়েছেন এবং বোলপুর শান্তিনিকেতন প্রতিটা মানুষকেই এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি বোলপুর শান্তিনিকেতন তো আমাদের একটা মানে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা, যে কারণে বহু পর্যটক এখানে আনাগোনা করেন। তো তাদেরকেও এই বিপদের সম্মুখীন হতে হয়েছে। আশা করি সবাইকে আমরা এর থেকে হয়তো স্বস্তি দিতে পারবো এবং ওনারা সবাই উপকৃত হবে। আজকে হ্যাঁ, আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এটা উদ্বোধন করলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের চালু হয়ে গেল। আর দিবারাত্রি সবসময় এই পরিষেবা পাওয়া যাবে, সব ধরনের ওষুধ পাওয়া যাবে। পাশে আমাদের দীর্ঘদিনের যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে সেটাও পাওয়া যাবে। এমনকি আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র চলে বোলপুর পৌরসভা থেকে 7টা, তো সেরকম আমরা নিশ্চয়ই ডাক্তারেরও ব্যবস্থা রাখবো। আশা করি মানুষের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ শুক্রবার 1 মার্চ থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। তাদের দাবি, কেন্দ্র রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য কোনো বরাত নেই। সামান্য বেতনে বর্তমান পরিস্থিতিতে জীবন জীবিকা চালানো খুবই কঠিন। তাই তারা আজ শুক্রবার 1 মার্চ থেকে কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে। আশাকর্মীরা আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে, তিনি অবশ্যই আমাদের নিয়ে চিন্তাভাবনা করবেন। এদিন তাদের তরফ থেকে আরও জানানো হয়, দাবি হচ্ছে আমরা যেভাবে কাজ করছি দিনরাত এক করে, এমনকি করোনার সময় আমরা যেসব দায়িত্ব নিয়ে মানে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছি, সেই তখন থেকে আমাদের নানান রকম উপাধি দেওয়া হচ্ছে, বীরাঙ্গনা, নানান রকম কিছু। কিন্তু আজ অবধি আমাদেরকে কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বাজেটে কোনো বাজেট বরাদ্দ নেই। তারপর আমাদেরকে ধাপে ধাপে পয়সা দেওয়া হচ্ছে। এই দুর্মূল্যের বাজারে একজন আশাকর্মীর জন্য যে 4,500 টাকা দেওয়া হচ্ছে, সেই 4,500 টাকাতে জীবন জীবিকা চলে না, তাদেরও তো পরিবার আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রেখেছিলাম, উনি একজন মহিলা, উনি অত্যন্ত মানবিক, কিন্তু উনি আমাদের ক্ষেত্রে কেন এমন মমতা শূন্যময়ী মা হচ্ছেন আমি জানি না। আমি আশা করব আমাদের মমতাময়ী মা, আমাদের মমতা দি মুখ্যমন্ত্রী, তিনি সহৃদয়ের সাথে আমাদের দিকটা ভাবনা চিন্তা করবেন। কিন্তু তিনি যে কেন করলেন না বাজেটে সেটা আমি জানি না। আমরা লক্ষ্য ভাণ্ডার চাই না। আমরা আজ থেকে কর্মবিরতি শুরু করেছি, লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব যতদিন আমাদের না দাবি দেওয়া পূরণ হচ্ছে। আমরা 4,500 টাকায় কাজ করতে চাইছি না। আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা আশাহত। কেন্দ্র সরকারও বাজেট বরাদ্দতে কিছুই নেই, রাজ্য সরকারেরও বাজেট বরাদ্দতে কিছুই নেই। আমরা এত কি অবহেলিত, আমরা এত কি নির্যাতনের শিকার। আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেবেন বলেছিলেন, কিন্তু আজ অবধি অ্যান্ড্রয়েড ফোনের কাজ দেওয়া হচ্ছে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আমাদেরকে দেওয়া
দেওয়া হচ্ছে না কেন? একটা বাচ্চার হাতে চকলেট দেওয়ার মতো ব্যাপারটা হচ্ছে নাকি? আমরা প্রত্যেকেই কিন্তু প্রাপ্তবয়স্ক, আমরা আশারা প্রত্যেকেই কিন্তু ম্যাচিওর, কিন্তু আমাদের সাথে এরকম প্রবঞ্চনা কেন? আমি চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী উনি সহৃদয়ের সঙ্গে আমাদের দিকটা চিন্তা করবেন। উনি যদি আমাদের জন্য বরাদ্দ করেন, আমাদের দাবিটা বোঝেন, আমাদের চাওয়া পাওয়াটা গুরুত্ব দেন, তাহলে আমরা কর্মবিরতি নিশ্চয়ই তুলে নেব, না হলে আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। কি চাইছে না? আমরা চাইছি আমাদের ন্যূনতম একটা ফিক্সড ভাতা করুক, যাতে আমাদের পরিবারগুলো বাঁচে। আমরা প্রত্যেকেই দারিদ্র্য সীমা থেকে উঠে এসেছি, ওই 4,500 টাকাতে কিছুই হয় না। আর এখন যা দ্রব্যমূল্য তাতে কি হয় আপনি নিজেই বলুন, 4,500 টাকাতে একটা সংসার চলে? অথচ আশাগুলো দিন রাত পরিশ্রম করছে। করোনার সময় আমরা জীবন চ্যালেঞ্জ রেখে কাজ করেছি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, প্রত্যেকটা ইনফরমেশন আমরা দিয়েছি। যখন বাড়িতে সবাই নিজে গৃহবন্দী, করোনার আতঙ্কিত, তারা জীবন নিয়ে চ্যালেঞ্জ করছে না, কিন্তু আমরা করেছি। কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি? অত্যন্ত অবহেলা, প্রবঞ্চনা, নিরাশা, হতাশা। এই নিয়ে তো চলতে পারে না, না? সুতরাং এই চলছে, এই প্রোগ্রাম চলবে, আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা সুরাহা করছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম দুর্বা ঘোষ, সরপলেহনা সাব সেন্টারের আমি একজন আশাকর্মী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 1 মার্চ মোরারই থানার পুলিশ অবৈধ কয়লা পাচার হওয়ার আগেই রুখে দিল একটি চায়না ভ্যান ভর্তি কয়লা। দুলআন্দি বর্ডারের কাছে এই চায়না ভ্যানটিকে আটক করে মোরারই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চায়না ভ্যানটিতে প্রায় 15 কুইন্টাল অবৈধ কয়লা ছিল। সেই সঙ্গে আটক করা হয়েছে চায়না ভ্যানের ড্রাইভারটিকে। ড্রাইভারের নাম আবু কালাম শেখ, বাড়ি মোরারই থানার অন্তর্গত উত্তর কাশিলা গ্রামে। আজই মোরারই থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও RKI ফাউন্ডেশনের সহযোগিতায় প্রয়াত সমাজসেবী বিদ্যুৎ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে আজ শুক্রবার 1 মার্চ তাঁতিপাড়া খাদি বিল্ডিংয়ে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন শিবিরের। শিবিরের শুভ উদ্বোধন করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার মলয়ধর, পঞ্চায়েত কর্মী মানস দে প্রমুখ। আজকের এই শিবিরে প্রায় 3 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। স্বভাবতই তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে গ্রামগঞ্জের দরিদ্র মধ্যবিত্ত মানুষের যথেষ্ট উপকার এসেছে। এদিন পঞ্চায়েত এর এক্সিকিউটিভ অফিসার মলয়ধর বলেন, আজকে একটা চক্ষু অপারেশনের ক্যাম্প তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবং ফাউন্ডেশনের সহযোগিতায় এই ক্যাম্পটির উদ্যোগ করা হয়েছে। দুস্থ ব্যক্তিদের সম্পূর্ণ ব্রেন সহযোগে এবং চোখের ছানির অপারেশন করা হবে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে করেছেন আমাদের শ্রী সুকুমার সাধু মহাশয়, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কাজ কর্মাধ্যক্ষ সাহেব। এবং এই ক্যাম্প আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, দুপুর 3টে পর্যন্ত এই ক্যাম্প চলবে। তাতে এখনও পর্যন্ত আমাদের কাছে 184 জন মতন ব্যক্তি এই থেকে স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন। এছাড়াও আরও 200 ব্যক্তির নাম আমাদের কাছে আছে, আমরা সেগুলি লেখার পরিকল্পনা চলছে। তার মধ্যে আমাদের 80% মানুষের চোখের অপারেশনের
জন্যই আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এবং এই সহযোগিতা একে ফাউন্ডেশনে করার জন্য আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। নাম মলয় কুমার ধর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর জানান, নমস্কার, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একে ফাউন্ডেশনের সহযোগিতায় এখানে একটা আই ক্যাম্প করা হয়েছে। সেই আই ক্যাম্পের চক্ষু যে লেন্স ছানির যে অপারেশন সেটা করা হবে বিনামূল্যে, আর চশমাও দেওয়া হবে সেটা বিনামূল্যে। এখানে অনেক মানুষের সাড়া আমরা পাচ্ছি, আর ওই একে ফাউন্ডেশনের সহযোগিতা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। আমার নাম হচ্ছে লতিকা সূত্রধর, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। বসন্তের সমাগম হতেই রঙিন সাজে শান্তিনিকেতন। গতকাল বৃহস্পতিবার শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে ছিল নবীনবরণ উৎসব। উৎসবের রেশ বজায় রেখায় শুক্রবার 1 মার্চ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আউটিংয়ে মাতল সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা। এদিন শিক্ষামূলক এই আউটিংয়ে তারা যান শান্তিনিকেতনের রবীন্দ্রভবন। রবীন্দ্রসঙ্গীতের তালে তালে সমবেত নাচে মেতে ওঠেন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা। তাদের রবীন্দ্রনাথের বাড়িঘর ঘুরিয়ে দেখান ভবনের সিনিয়র ছাত্রছাত্রীরা। এদিন সঙ্গীত ভবনের কথাকলি বিভাগের ছাত্র যশস্বী চৌধুরী জানান, আজকে আমরা সকালবেলা আমাদের যেটা বলি আউটিং বা প্রাতঃকালীন ভ্রমণে বেরিয়েছি। আমাদের গতকাল সঙ্গীত ভবনের নবীনবরণ ফ্রেশার্স ছিল। সেই ফ্রেশার্স উপলক্ষে আজকে আমাদের যারা নবীন এবছর তাদেরকে নিয়ে শান্তিনিকেতন বা উত্তরায়ণ চত্বর ঘুরে দেখা, একসাথে নাচ গানের মধ্যে দিয়ে, সেইটাই নিয়ে আমরা সকাল থেকে বেরিয়েছি আজকে। আচ্ছা, তো আজকে রবীন্দ্রভবনে কেন? রবীন্দ্রভবনেই কেন? আচ্ছা, রবীন্দ্রভবনে তার একটা বিশেষ কারণ। আমাদের শান্তিনিকেতনে আমরা যখন প্রথম আসি আমরা জানতে পারি আমাদের আশ্রমকে, এবং আমাদের চেনা উচিত রবীন্দ্রভবনকে। তাই নবীন যারা তারা আমরা অবশ্যই প্রয়োজন তাদের এই আশ্রমকে জানা, চেনা এবং রবীন্দ্রনাথের এই যে জায়গাটা এত সুন্দর করে ঘুরে দেখা। এই যে ছাত্রছাত্রীরা দেখলাম সমবেত হয়ে ঢুকলো, রবীন্দ্রভবনে কোন কোন ঘর আজকে ওরা ঘুরে দেখবে? আমাদের ইচ্ছে আছে যে উদয়নের সামনে দিয়ে যে ভেতরে যে শ্যামলী পুনশ্চ যে বাড়িগুলো আছে সেগুলোর সামনে অব্দি যাওয়ার। এবার আমরা যদি পারমিশন পাই সেগুলো নিয়ে একদম সুন্দর ওইগুলোকে ঘুরে একটু দেখব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। বীরভূমের দুবরাজপুর চক্রের পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আজ শুক্রবার 1 মার্চ পানীয় জল ও হাত ধোয়ার ঘর এবং 1980 সাল থেকে বিদ্যালয়ে কর্মরত প্রধান ও ভারপ্রাপ্ত শিক্ষকদের ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এই চক্রেরই অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শিক্ষিকা লিপিকা মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য যমুনা বাগতি, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা এবং গ্রামের অভিভাবকগণ। বর্তমানে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় 200। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 7 জন। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ভিতরেই খেলার মাঠ, ফুলের বাগান, সেই সঙ্গে সৌরচালিত শক্তির সাহায্যে শ্রেণীকক্ষে বিদ্যুৎ সরবরাহ হয়, যা জেলার বুকে বিরল। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক প্রিয়ব্রত ওঝা ও সহশিক্ষক অরিন্দম চ্যাটার্জি বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। পঞ্চায়েত প্রধান ও অবর বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন দেখে মডেল স্কুল করার আশ্বাস দেন। সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। এদিন ভারপ্রাপ্ত শিক্ষক প্রিয়ব্রত ওঝা তার বক্তব্যে জানান, অরিন্দমের সহযোগিতায় আমাদের সমস্ত স্কুলের শিক্ষক, প্রাক্তন দিদিমণিও ছিল, তাদের কাছ থেকে আমরা যা লিপিবদ্ধ করে পেয়েছি, মানিরত্ন বাবু থেকে শুরু করে আমার নাম পর্যন্ত, তো তাদের একটা লিপিবদ্ধ করা। তারা তো চাকরি জীবন 60 বছর সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছেন,
এরপরে তাদের নামটা যদি স্কুলের বোর্ডে থাকে তাহলে তাদেরও ভালো লাগবে। কিছু কিছু শিক্ষক হয়তো গত হয়েছেন, ওনাদের পরিবারেরও ভালো লাগবে যে তাদের নামগুলো আছে। হয়তো বড় বড় অফিসে বা এসআই সাহেবের অফিসে থাকে, কিন্তু প্রাইমারি স্কুলে হয়তো আমার জানা নেই, হয়তো নেই। কিন্তু যদি আগামী দিনে এই উদ্যোগটা নেওয়া যায়, আমাদের স্কুল হয়তো প্রথম, আমি ঠিক জানি। পাশাপাশি সহশিক্ষক অরিন্দম চ্যাটার্জি তার বক্তব্যে বলেন, কথা হচ্ছে যে অনেকে বললো এরকম যে আমার বিশেষ সহযোগিতা এই জিনিসগুলো হয়েছে, আমি সহযোগিতা করার জন্য মাইনে পাই, এটা আমার ডিউটির মধ্যে পড়ে এবং সমস্ত স্কুলকেই করি। তাহলে এই স্কুলটা ডিফারেন্ট হচ্ছে কি করে? তার কারণ হচ্ছে এখানকার শিক্ষকদের বিশেষ উদ্যোগ রয়েছে, যেটা সবসময় সব স্কুলে পাই না, ফলে এটা উন্নতি হচ্ছে, আর কিছু না। এবং এই মুহূর্তে যেই টিম কাজ করছে, মানে পণ্ডিতপুরে যে শিক্ষক মন্ডলী কাজ করছে, শিক্ষক শিক্ষিকা, তাদের টিমটা এত ভালো যে এটাকে একটা সোনা দিয়ে মোড়া স্কুল করে দেওয়া যাবে। সত্যি কথাই তাই। তো আমি অপেক্ষায় আছি, আমার দিক থেকে সমস্ত সহযোগিতা থাকবে, দেখবেন এটা আরো বেটার জায়গায় যাবে। কিন্তু তার সঙ্গে তাদেরও সহযোগিতা দরকার। হ্যাঁ, অনেক সময় এই সমস্যাটা আমরা সম্মুখীন হই, শিক্ষকরা আমাদের বলেন যে ঠিক মতো ক্লাসে আসছে না, রেগুলার অ্যাটেন্ডেন্স হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গুজরাট রাজ্যের এক সাই ভক্ত লালুভাই চৌধুরীর আর্থিক সহায়তায় বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে গড়ে উঠেছে শ্রী শ্রী সাই বাবার মন্দির। এই নবনির্মিত মন্দিরের গতকাল বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি দ্বারোদ্ঘাটন পর্ব অনুষ্ঠিত হয়। সকালে মহিলাদের কলস যাত্রায় নগর পরিক্রমা করার পর পণ্ডিতপুর গ্রামের চক্রবর্তী পুকুরে সেই ঘট পূর্ণ করার পর মন্দিরে স্থাপিত হয়। শুরু হয় নাম সংকীর্তন ও যাগযজ্ঞ। নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিহার রাজ্যের গয়া জেলার এক সাই ভক্ত প্রবীণ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী শৈলেন মাহাতো, শিক্ষক প্রদ্যুৎ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ কর্মকার, প্রবীণ পুরোহিত সত্যনারায়ণ চক্রবর্তী প্রমুখ। গতকাল এই উদ্বোধনী অনুষ্ঠানে 151 জন অনুরাগী ভক্তের হাতে সাই বাবার মূর্তি তুলে দেওয়া হয়। রাত্রিতে হাজার হাজার ভক্ত সেবার আয়োজন করা হয়। এদিন সাই সেবক সন্তান শ্রী রাজু সাহা জানান, 16 ফাল্গুন 1430, 29শে ফেব্রুয়ারি 2024 সালে আজ শ্রী শ্রী সাই বাবার মন্দির নবনির্মিত দ্বারোদ্ঘাটনের আয়োজন করেছি। মন্দির শুরু করেছিলাম 17 আগস্ট 2023। আজ বাবাকে মন্দিরে প্রবেশ করাতে পেরে সকল সাই ভক্তবৃন্দ খুব আনন্দিত এবং প্রশংসিত। প্রথম শ্রী লালুভাই চৌধুরী মন্দিরের সাহায্যে হাত বাড়িয়েছিলেন। তারপর আমার প্রচুর সাই ভক্ত, শিক্ষকরা আছেন, আর সব গ্রামের সবাই মিলে মন্দিরটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আজ তার দ্বারোদ্ঘাটন আয়োজন দেখেছি। সকাল 8টায় গ্রামের মহিলা মিলে কলস যাত্রা গ্রাম পরিক্রমা করে সাই মন্দিরে কলসে জল ভরে সেই জল পূজা অর্চনা দিয়ে শুরু হবে। পূজা আরম্ভ হয়ে গেছে। দুপুরে ভক্তদের জন্য লুচি ভোগের আয়োজন আছে। সন্ধ্যায় ছঘটিকায় ভোগারতি, সন্ধ্যে 7টায় মহাপ্রসাদ নরনারায়ণ, 1.5 থেকে 2000 লোকের আয়োজন করতে পেরেছি। সন্ধ্যে 8টায় বাজি প্রদর্শনীর আয়োজন আছে। সেই সঙ্গে সাই ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি। সাই মূর্তি কতজনকে দেওয়া হচ্ছে? 151 জনকে সাই মূর্তি প্রদান করা হবে সাই ভক্তদের হাতে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ
এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।